এই রিপ্তি দোস্ত কেমন আছিস? হ্যালো। ভালোই হুম ভালোই ভালোই। কোন ক্লাস হচ্ছে? ভাইয়া গারস্থ ক্লাস হচ্ছে, তুমি এখানে কি করতেছ? ওরে আল্লাহ, দেখতে আসছি। আমি তো বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দোস্ত তুই শুয়ে থেকে ক্লাস করতেছিস? রিপ্তি যেভাবে ক্লাস করি তোর কি, তুইও কর। না না, শোন, তুই কেন শুয়ে থেকে ক্লাস করতেছিস? চুপ করতো, এগুলা কথা এখানে বলা লাগবে? ও আচ্ছা, সরি দোস্ত। ম্যাম কোমা মিউট করে না, কথাও শোনা যায় না। থাক, ম্যাডামের আমাদের কথা শুনতে হবে না। এবে আজকে ইয়ে আছে না, হাবিবা, ওই ক্যামেরা অন করছিল, দেখছিলি? আমি দেখছি। হ্যাঁ, দেখ। আমিও দেখছি, অর্পি হাত তুলছিলে। এই আমিও। অর্পি তোকে একটু দেখি। জি না, দেখো নি সেদিন? না রে দোস্ত, তোরে দেখি না, একটু দেখা। চুপ থাক। তোকেই বরঞ্চ আমরা দেখিনি। হ্যাঁ, এই ম্যাম মিউট এগুলা। করছে। সবাই কেমন আছো? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম সবাই আপনি ভালো ভালো আছো? আছেন? হ্যাঁ ম্যাম জি ম্যাম তোমরা ভালো আলহামদুলিল্লাহ আছো? ভালো। আচ্ছা, তোমরা গারস্থ যাদের যাদের আছে তারা তারা এখানে জয়েন করো। তানজিম, রিপ্তি, সুরাইয়া, অর্পি, মার্জিয়া। আচ্ছা, তোমরা তোমাদের ভিডিওটা একটু অন করো বাবা, ভিডিওটা অন করো। কেন ম্যাম? আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই গার্লস বিজ্ঞান বইটা সামনে নিয়েছো, তাই না? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বইটা সবাই সামনে নাও। আচ্ছা, আমি মোসাম্মদ সানজিদা আক্তার, সহকারী শিক্ষক, বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের কি ক্লাস হবে? গার্হস্থ্য বিজ্ঞান, তাই না? কোন অধ্যায় পড়বো আজকে আমরা? গার্হস্থ্য বিজ্ঞান তৃতীয় অধ্যায় পড়বো। আচ্ছা, দেখো তো বাবা, এটা কিসের ছবি? তোমরা কি বুঝতে পারো ছবিটা? এটা একটা একটা কক্ষ, তাই না? একটা ঘর। ইয়েস ম্যাম। একটা বেড দেওয়া আছে, তাই না? এই বেডটা কি, কাদের বেড এটা? বলো তো, তোমরা আমার সঙ্গে কথা বলো। কথা বলো, বেডটা কিসের বেড, কাদের বেড এটা বলো তো? রোগীদের বেড, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো? যে গৃহে রোগী শুশ্রূষা। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনামটা কি হবে? গৃহে রোগী শুশ্রূষা, তাই না? আচ্ছা, এই অধ্যায়টা যখন আমরা পড়বো, পড়ার পরে আসলে কি কি শেখা যাবে এখান থেকে? এটা কি বলতে পারবে এখান থেকে? এখান থেকে যে গৃহে রোগীর যে শুশ্রূষা করা হয়, যে সেবা যত্ন করে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে রোগীর কক্ষে বিভিন্ন সরঞ্জাম বা পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, তাই না? তো প্রথমে আমরা আসি যে আসলে আমরা বেশিরভাগই আমরা কি করি, চিকিৎসার পাশাপাশি গৃহে কি হয়, যথাযথ শুশ্রূষার মাধ্যমে আরোগ্য লাভ হয়, তাই না? যেমন আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হই, তাই না? যেমন সর্দি, কাশি, জ্বর থেকে শুরু করে বিভিন্ন সংক্রামক রোগ। তো এসব রোগে আমাদের সেবা যত্নটাই হচ্ছে মানে মেইন, অর্থাৎ বিশেষভাবে আমাদের যত্ন নিতে হবে। অসুস্থ ব্যক্তির শারীরিক দুর্বলতার কারণে কি করতে হবে, যথাযথ যত্নের দরকার হয়। তবে তাকে আরাম এবং বিশ্রাম দেওয়ার জন্য কি করতে হবে, তাকে কোলাহল মুক্ত, স্বাস্থ্যকর, সুন্দর পরিবেশে রাখতে হবে। আর সেজন্য রোগীর কক্ষটা কেমন হবে, আমরা একটু আগে দেখলাম না রোগীর কক্ষটা কেমন। আমরা দেখো এখানে যে বিষয়টা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, যে এই যে এখানে দেখো
রোগীর কক্ষে আমরা প্রথমে দেখো রোগীর কক্ষটা কেমন হবে। এই যে রোগীর কক্ষটা দেখো সুন্দর আলো বাতাস পূর্ণ, তাই না? অবশ্যই কিন্তু রোগীর কক্ষটা কেমন হতে হবে, সুন্দর আলো বাতাস পূর্ণ হতে হবে রোগীর কক্ষটা, ঠিক আছে? যাতে তার সুস্থতার পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন যে প্রাকৃতিক যে আলো বাতাস, তাই না, স্বাস্থ্যকর পরিবেশ, এগুলোতে রাখলেও কিন্তু দেখা যায় যে রোগী কিন্তু অনেকটা আরোগ্য লাভ হয়, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে রোগীর কক্ষে আমরা কি কি জিনিস রাখবো, তাই না? রোগীর কক্ষের জিনিসগুলো আসলে আমাদের কি কি জিনিস ওখানে রাখতে হবে, যেটা দরকারি সেই জিনিসগুলো আমরা রাখবো। অর্থাৎ রোগীর কক্ষটা কিন্তু খোলামেলা ছিমছাম হবে, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে এভাবে। আর রোগীর কক্ষে আমরা প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আসবাব রাখবো না, ঠিক আছে? ঠিক যেটুকু তার দরকার আমরা সেটুকুই তার কক্ষে রাখবো। আর শুধুমাত্র রোগীর উপযুক্ত পরিচর্যার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা কি করবো, সুন্দর করে পরিষ্কার ব্যবহারের পরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখবো, যাতে হাতের কাছে সহজেই রোগীর জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তোমরা ভিডিওটা একটু অন করো বাবা, অন করলে ভালো লাগে। আচ্ছা, এখন আমরা দেখবো যে রোগীর কক্ষে আমরা কি কি জিনিস রাখবো। যেমন প্রথমে আমরা কি রাখবো, ক্লিনিক্যাল থার্মোমিটার, তাই না? তারপরে ঔষধ মাপার কাপ ও চামচ রাখতে পারি, ফিডিং কাপ, গ্লাস, প্লেট, জগ এগুলো রাখা যেতে পারে। বেড প্যান, ইউরিনাল রাখতে হবে, গরম ও ঠান্ডা পানির ব্যাগ রাখতে হবে। তারপরে সেকেন্ড এড কাঁটাযুক্ত ঘড়ি, কলিং বেল, টর্চ লাইট এগুলো রাখতে হবে। রুম হিটার ও ওয়াটার হিটারের ব্যবস্থা করা যেতে পারে। আর প্রাথমিক চিকিৎসা বাক্স তো অবশ্যই রাখতে হবে, তাই না? তারপরে বালতি, মগ ইত্যাদি তার আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা কি করবো, সুন্দর করে গোছায় রাখবো। আমরা কখনোই কিন্তু এগুলো কি করবো না, আমরা অতিরিক্ত জিনিসপত্র কিন্তু আমরা রোগীর কক্ষে কখনোই রাখবো না, ঠিক আছে? তো এখানে আছে যে আসলে এই রোগীর কক্ষটাকে আমাদেরকে কি করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জিনিসগুলো আমরা রাখবো, তার পাশাপাশি কক্ষটাকে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে। অর্থাৎ কক্ষের যে আসবাবপত্র থাকবে, রোগীর পোশাক পরিচ্ছদ, বিছানা, বালিশ, চাদর সবকিছু কি করতে হবে, পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকলে সহজে কি হয়, রোগ নিরাময় হয়। আর অন্যদিকে আবার কিন্তু দেখো, যদি আমরা নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় যদি কোনো রোগীকে রাখা হয়, যত চিকিৎসা করা হোক না কেন, সে কিন্তু আরোগ্য লাভ কিন্তু তার দিতে হবে, কারণ সে একটা অপরিচ্ছন্ন পরিবেশে কিন্তু সে মোটেও ওখানে নিরাপদে থাকতে পারছে না। আর রোগীর ঘরটাকে আমরা কি করব, প্রতিদিন রোগীর ঘর ফিনাইল বা ডেটল পানি দিয়ে ভালো করে মুছে দিতে হবে। আর রোগী যে জিনিসগুলো ব্যবহার করছে, অর্থাৎ এই যে কাপ, গ্লাস, প্লেট, জগ এগুলো যে সরঞ্জামাদিগুলো আছে, এগুলো প্রতিদিন কি করতে হবে, তার ব্যবহারের পরে অবশ্যই সাবান এবং গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে করতে হবে, নির্দিষ্ট একটা স্থানে এটা গুছিয়ে রাখতে হবে। আবার রোগীর ঘরে কিন্তু আমরা পর্দা ব্যবহার করি, তাই না? অনেক সময় দেখা যায় যে দরজা ও জানালায় যে হালকা রঙের পর্দা ব্যবহার করা হয়, এটা কিন্তু ধুলোবালি এবং কড়া রোদ রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না, এই জন্য কিন্তু এটা দেওয়া হয় এই ধরনের পর্দা। তবে এগুলো পর্দাও কিন্তু মানে রোগীর ব্যবহৃত যে পোশাক পরিচ্ছদ গুলো আছে বা পর্দা যেগুলো আছে, এগুলো কিন্তু প্রতিদিন কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে পরিষ্কার করে এগুলো কিন্তু একদম রোদে শুকাইয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া বিছানার চাদর, বালিশের কভার, মশারি, তোয়ালে, গামছা এগুলো কিন্তু প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে। আবার রোগী যে ঘরে আছে তার দরজা জানালা এগুলো গ্রিল টিল এগুলো কিন্তু আমরা কি করবো, পরিষ্কার করে ডেটল দিয়ে মুছতে হবে। আবার রোগী যে ব্যবহারের যে লেপ, তোষক, কম্বল এগুলো কিন্তু প্রতিদিন ধোয়া যাবে না, তাই না? কাঁথা এগুলো কি করতে হবে, জীবাণুমুক্ত করার জন্য মাঝে মধ্যে এগুলো কি করতে হবে, কড়া রোদে দিতে হবে। কড়া রোদে দিলে কিন্তু এই রোগ জীবাণুগুলো মরে যায়। রোগীর মলমূত্রাদি যথাসম্ভব পরিষ্কার করতে হবে। অর্থাৎ রোগী অনেক রোগী আছে যারা হয়তো নিজে নিজে চলাফেরা করে টয়লেটে যে তারা যাবে সেরকম ক্ষমতা হয়তো অনেক রোগীরই থাকে না। তারা যে মলমূত্র যে ইয়ে করবে থাকবে, তাদের সেটা যথাসম্ভব করতে হবে, তাড়াতাড়ি বেড প্যানে করুক বা ইউরিনালে যেখানে করুক না, সঙ্গে সঙ্গে কি করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। আর এখন কিন্তু দেখা যায় যে বর্তমানে রোগীর কক্ষের সঙ্গে বা বর্তমানে আমাদের যে ঘর বাড়িগুলো আছে এর সঙ্গে দেখা যায় যে রোগীর জন্য আমি যে কক্ষ নির্বাচন করবো তার সঙ্গে কিন্তু সংলগ্ন কিন্তু কি থাকে, বাথরুম থাকে, তাই না? তাহলে এই টয়লেটটা কি করতে হবে, প্রতিদিন
ফিনাইল, ভীম, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দীপ্তি? Yes, ma'am. আচ্ছা, সুরাইয়া? Yes, সুরাইয়া, ma'am. উর্ফি? আচ্ছা, শোনা যাচ্ছে। তোমাদের Yes, কোনো ma'am. সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? Okay, ma'am. হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো, আর পক্ষের মেঝে যদি কাঁচা হয়, দেখা যায় যে অনেক সময় কাঁচা মেঝে, অর্থাৎ মাটির মেঝে যেটা বলা হয়, এরকম মেঝে যদি থাকে, তো সেসব মেঝে কিন্তু কি করতে হবে, পানি পড়লে এটা সঙ্গে সঙ্গে লেপে দিতে হবে। তাছাড়াও রোগীর কক্ষ হিসেবে এটা 2-1 দিন পর পরে কিন্তু কি করতে হবে, লেপে পরিষ্কার করতে হবে। আর এছাড়া ছাদ, দেয়াল, টিন, বেড়া তৈরি হলে এগুলো কি করতে হবে, ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। অর্থাৎ রোগীর কক্ষটা যেরকমই হোক, পাকা ঘর হোক বা কাঁচা মেঝে হোক বা তোমার ছাদ, দেয়াল, এগুলো টিনের হোক বা বেড়ার হোক, যেটাই হোক না কেন, এটাকে কি করতে হবে, আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? জীবাণুমুক্ত রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা খেয়াল রাখতে হবে যে রোগীর পক্ষে যেন কখনো মশা মাছির উপদ্রব না হয়, এই বিষয়টা কি করতে হবে, অবশ্যই নিশ্চিত করতে হবে। আর রোগীর পক্ষের পরিবেশটা যদি ভালো হয়, তাহলে কি হবে, রোগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। আর কক্ষটাই যদি অপরিষ্কার হয়, মশা মাছির উপদ্রব বেড়ে যায়, সবসময় যদি নোংরা লেগে থাকে, তাহলে কিন্তু রোগীর মনটাও যেমন মলিন হয়ে যাবে এবং সে কিন্তু আরোগ্য লাভটাও কিন্তু তার কি হবে, অনেক দেরিতে হবে। আর দেখা যায় যে একটা রোগ থেকে আর একটা রোগে চলে যাচ্ছে। এই জন্য করে কি করতে হবে, রোগীর কক্ষটাকে সবসময় আরামদায়ক এবং দূষণ মুক্ত রাখতে হবে, তাই না? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণ মুক্ত রাখতে হবে। আচ্ছা, আমরা রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, রোগীর ঘরে যে যে সব জিনিসপত্র থাকবে সেগুলো আমরা গোছাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম এবং প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো তার তালিকাটা আমরা দেখতে পেলাম যে কি কি তালিকা লাগবে। প্রয়োজনে এর চেয়েও যদি তাদের আরো কোনো জিনিসপত্র লাগে, সেগুলো আমরা কি করবো, সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যেটা হাতের কাছে জিনিসগুলো পাওয়া যায়। এরপর আসছে যে রোগীর আসলে শারীরিক ও মানসিক একটা যত্নের ব্যাপার আছে, তাই না? যে তার যে আমরা ঘর বসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, তার পাশাপাশি তার একটা যত্ন আছে, যেমন যে রোগীর সুস্থতার জন্য কি করতে হয়, তার পরিচর্যা যে করতে হয়, পরিচর্যার পাশাপাশি তাকে শারীরিক এবং মানসিক ভাবে তাকে কি করতে হয়, যত্নে নিতে হয়। তার এই বিষয়টা গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। কারণ একজন সুস্থ ব্যক্তি কিন্তু, দেখো, যারা সুস্থ আছে আমরা কিন্তু আমাদের নিজেদের গোসল করা, পোশাক পরা, খাওয়া দাওয়া, আনুষঙ্গিক কাজগুলো কিন্তু আমরা নিজেরাই করতে পারি, তাই না? কিন্তু অনেক অসুস্থ ব্যক্তি আছেন, তারা কিন্তু দেখা যায় যে নিজের কাজ নিজে করতে পারছে না, এমনকি নিজের খাওয়াটা নিজে খেতে পারছে না, টয়লেট সারতে পারছে না। তারা কিন্তু অন্যের উপরে কি হচ্ছে, নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ যে শুশ্রূষা করছে, যে সেবা যত্ন করছে, অর্থাৎ শুশ্রূষা অর্থ কি, যে সেবা যত্ন করা, অর্থাৎ সেবা যত্ন যে করছে তার উপরেই কিন্তু তারা কি হয়, বেশিরভাগ সময়ে নির্ভরশীল হয়ে থাকে, তাই না? দেখা যায় পুরোপুরি হয়তো তাদের উপরে নির্ভরশীল হয়। এই জন্য প্রয়োজন অনুযায়ী সঠিক পদ্ধতিতে রোগীর যত্ন নেওয়া দরকার। আর দ্রুত আরোগ্য লাভের জন্য রোগীর শারীরিক ও মানসিক যত্ন নেওয়ার প্রতি পরিবারের সকল সদস্যদের কি করতে হবে, সহযোগিতা একান্তই প্রয়োজন। আচ্ছা, এখন শারীরিক যত্ন যেটা আসছে, যে রোগীকে কি করতে হয়, যত্নটা কেন নিতে হবে, তার শরীরকে আরাম দেওয়ার জন্য অবশ্যই শারীরিক যত্নের দরকার। সুস্থতার সময় শারীরিকভাবে দুর্বল থাকার কারণে রোগীর যত্নের ব্যাপারে কি করতে হবে, বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তো শারীরিক যত্নের মধ্যে দেখো, এখানে আমাদেরকে কি করতে হবে, শারীরিক যত্ন, মানসিক যত্ন নিতে হবে। আর শারীরিক যত্নের ব্যাপারে তাকে কি করতে হবে, আমাদেরকে শারীরিক যত্নের মধ্যে আসছে যে পথ্য নির্বাচন ও পরিবেশন, অর্থাৎ তাকে কি করতে হবে, আমাদেরকে রোগের ধরন বুঝে সঠিকভাবে তাদেরকে কি করতে হবে, পথ্য নির্বাচন করতে হবে। অর্থাৎ অসুস্থ অবস্থায় রোগীর বিশেষ চাহিদা অনুসারে তাকে যে খাদ্য দেওয়া হয় তা হচ্ছে কি হবে, সেটাই হচ্ছে কি পথ্য হিসাবে এটা পরিচিত, তাই না? রোগীকে যে খাবারটা দেওয়া হচ্ছে। আপুমান গোসলে কি করতে গেছে, বাথরুমে আওয়াজ ছিল। আচ্ছা, তাহলে পথ্য নির্বাচন ও পরিবেশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে অসুস্থ অবস্থায় রোগীর চাহিদা অনুযায়ী, অর্থাৎ এটা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী, রোগীর চাহিদা অনুযায়ী যে খাবারটা তাকে দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে আসলে পথ্য। রোগের প্রকৃতি ও তীব্রতা, রোগীর বয়স ও রুচি, তারপরে পরিপাক শক্তি, সবকিছু বিবেচনা করে প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ সুষম পথ্যের ব্যবস্থা করতে হবে। সব রোগের পথ্য কিন্তু একরকম হবে না। রোগ বিশেষে তাদেরকে কি করতে হবে, পুষ্টি উপাদান নিয়ন্ত্রণ করে তাদেরকে কি করতে হবে, মানে খাবারের পথ্যর ধরনটাকে সিলেকশন দিতে হবে। যেমন বেশি জ্বরে ভুগলে কি করতে হবে, ক্যালোরি বহুল
সহজ পাচ্য খাবার বেশি দিতে হবে। আবার কোয়াশিয়রকর রোগে প্রোটিন বেশি খাওয়াতে হয়, এই জন্য শিশুদেরকে কি করতে হবে, অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। আবার কিডনি রোগীদের কি করতে হবে, প্রোটিনের পরিমাণ কমাতে হবে। ডায়াবেটিস রোগে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটাকে কি করতে হবে, অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ রক্তচাপে তেমনি লবণ ও হৃদরোগে চর্বিবহুল খাদ্যগুলো কি করতে হবে, ক্ষতি করে, এই জন্য এগুলোকে কি করতে হবে, পরিহার করতে হবে। আবার ডায়রিয়া বা তীব্র জ্বরে কি করতে হবে, ডাবের পানি, স্যালাইন, শরবত এ ধরনের খাবার দিতে হবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রোগীর তথ্য মানে রোগের ধরন অনুযায়ী কিন্তু কি করতে হবে, আমাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে তাদেরকে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে তারপর প্রোটিনের আমাদের পুষ্টির চাহিদার দিকে আমাদেরকে খেয়াল রেখে রোগীদের পথ্য নির্বাচন করতে হবে। রোগীর আবার বয়স অনুযায়ী কিন্তু পথ্য নির্বাচন করতে হবে। যেমন দেখো, শিশু আর বয়স্ক যারা, তাদেরকে কি করতে হবে বলতো, একটু আমরা খাবার যে রান্না করবো তাতে আমরা কম মশলাযুক্ত, কম ঝালযুক্ত এবং নরম করে দিতে হবে, যাতে সহজে হজম করতে পারতেন, এই ধরনের পথ্য তাদেরকে দিতে হবে, তাই না? আর পথ্য নির্বাচনের সময় কিন্তু অবশ্যই তাদের রুচির দিকে নজর রাখতে হবে। রোগীকেও কিন্তু প্রতিদিন একই ধরনের খাবার দিলে কিন্তু তাদের একঘেয়েমি ভাব চলে আসে এবং তাদের কিন্তু রুচির ব্যাঘাত ঘটতে পারে, তাই না? এই জন্য কি করতে হবে, চিকিৎসকের সম্মতি নিয়ে রোগীর পছন্দ অনুযায়ী পথ্য দিলে তৃপ্তিটা বজায় থাকে। আবার মাঝে মাঝে রোগীর খাবারের ধরনে পরিবর্তন আনলে কি হবে, রোগীর কিন্তু খাবারের প্রতি কি হয়, একটা আগ্রহ বাড়ে, তাই না? সেজন্য খাদ্যে কি করতে হবে, বৈচিত্র্য এনে খাবারের একঘেয়েমিটাকে দূর করতে হবে। এতে কি হয়, রোগীর কিন্তু রুচিও বাড়ে। রোগীর পথ্য পরিবেশনে খুবই যত্নবান হতে হবে। তাকে সবসময় কি করতে হবে, রোগীকে সবসময় সহজ পাচ্য টাটকা খাবার দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে পথ্য যেন অতি গরম বা ঠান্ডা না হয়, যেভাবে পরিবেশন করতে বলা হয় সেভাবেই যেন পরিবেশন করা হয়। একবারে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোনো সময় রোগী হয়তো একবারে অনেক বেশি খাবার খেতে পারছে না, তাই না? এই জন্য তাকে কি করতে হবে, একবারে বেশি খাবার না দিয়ে ওই খাবারটাকে আমরা সুন্দর করে ভাগ করে নিয়ে দিনের বিভিন্ন সময়ে কিন্তু এই খাবারগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ যেভাবে খেলে রোগী আরাম পাবে সেভাবে, অর্থাৎ রোগী কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বসে খাওয়াতে হয়, অনেক সময় দেখা যায় যে রোগীকে শুয়ে খাইয়ে দিতে হয়। রোগী যদি নিজে খেতে না পারে সেক্ষেত্রে কি করতে হবে, তার সেবা যত্ন করছে, অর্থাৎ শুশ্রূষাকারী যিনি আছেন নাকে কি করতে হবে, তাকে হয়তো দেখা যাচ্ছে যে রোগীকে অনেক সময় তুলে খাওয়াতে হয়। আবার দেখা যায় যে অনেক বেশি দুর্বল হয়ে গেলে রোগী অনেক সময় ফিডিং কাপ ও চামচের সাহায্যে কি করতে হবে, তাদেরকে শুশ্রূষাকারীকে কি করতে হবে, খেয়ে দিতে হবে, তাই না? অনেক সময় এত গুরুতর অসুস্থ হয়ে যায় রোগী যে সে নিজে হয়তো তুলে খেতে পারছে না, ঠিক আছে? আর খাওয়ার পরে অবশ্যই কি করতে হবে, ভালোভাবে হাত মুখ ধুয়ে দিতে হবে এবং রুমাল দিয়ে তার মুখটা কি করতে হবে, পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিতে হবে। এবং পরিষ্কার করার পরে রুগীকে যে বাসনে খাওয়ানো হলো, অর্থাৎ গ্লাস বলো, প্লেট বলো, ফিডিং কাপ, চামচ, যেটাই হোক না কেন, সেটা কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে সুন্দরভাবে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তথ্য পরিবেশনের পরে আমরা আসছি যে আচ্ছা, পথ্য নির্বাচন ও পরিবেশনের পরে আসছে ঔষধ সেবন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় ঔষধ খাওয়াতে হবে, অর্থাৎ চিকিৎসক যেভাবে যে ঔষধ যে সময়ে যেভাবে খাওয়াতে বলে, কতটুকু কি পরিমাণে কোন সময়ে, খাওয়ার আগে বা খাওয়ার পরে, বা কতটুকু পরিমাণে খাওয়াতে হবে, এটা কি করতে হবে, সেই পরিমাণটা যেন ঠিক থাকে এবং সেই সময়টা যেন ঠিক থাকে তাদেরকে ঔষধ সেবনে, এ ব্যাপারে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। সরি। আচ্ছা, তারপরে আসছে রোগীর পোশাক পরিচ্ছদ। আচ্ছা, রোগীকে কিন্তু সবসময় নরম হালকা পোশাক পরাতে হবে। পোশাক যেন ঢিলে ঢালে ও আরামদায়ক হয় সে বিষয়ে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আর রোগীকে পোশাক প্রতিদিন বদলে দিতে হবে এবং গরম পানির সাবান দিয়ে ধুয়ে সেই পোশাককে কি করতে হবে, রোদে শুকাতে হবে। অর্থাৎ খেয়াল করতে হবে যে রোগী আসলে কোন পোশাকে সে আরাম বোধ করছে, কোনটাতে সে নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করছে, তাকে আরাম পাচ্ছে, সে ধরনের পোশাক নির্বাচন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই হালকা নরম পোশাক পরলে রোগী আরাম পাবে। তারপরে আসছে নিয়মিত দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে কি করতে হবে, প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এবং তার খাবার খাওয়ানোর পরে তাকে দাঁত মুখ পরিষ্কার করে দিতে হবে।
আর রোগীকে প্রতিদিন গোসল করানো সম্ভব না হলে গায়ে স্পঞ্জ করে বা মুছে দিতে হবে। শোয়া অবস্থায় যদি মাথা ধোয়াতে হয় তাহলে কি করতে হবে, একটা রাবার ক্লথ এমন ভাবে বিছাই নিতে হবে যেন অর্ধেকটা রোগীর পিঠ পর্যন্ত যায়, আর বাকিটুকু এমন ভাবে দিতে হবে যেন যে বালতিতে তার মাথা ধোয়ালে পানিতে যে বালতিতে এসে পড়বে সে বালতিতে যেন বাকি রাবার ক্লথের অংশটা থাকে। এভাবে ধীরে ধীরে তার মাথাটাকে কি করতে হবে, একদম ধীরে ধীরে স্পঞ্জ ধীরে ধীরে মাথায় পানি দিয়ে এভাবে পানি ঢালতে হবে যাতে এখানে ওখানে না পড়ে। এরপরে শুকনা গামছা বা তোয়ালে দিয়ে মাথাটাকে কি করতে হবে, সুন্দর করে মুছে দিতে হবে। নিয়মিত রোগীর নখ কেটে পরিষ্কার রাখতে হবে। আর দিনে 2 থেকে 3 বার তার কি করতে হবে, চুল আঁচড়াতে হবে। তোমরা কি বুঝতে পারছো বাবা আমার কথা? কথা বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, আর মলমূত্র ত্যাগ করার জন্য প্রয়োজনে কি করতে হবে, আমরা দেখেছি যে রোগীকে বেড প্যান বা ইউরিনাল ব্যবহার করতে হবে, এবং ব্যবহারের পরে কি করতে হবে, হালকা গরম পানি দিয়ে কিন্তু এটা অবশ্যই পরিষ্কার করতে হবে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের রোগীর আসলে আমরা কিভাবে তার শারীরিক যত্ন নিব, তাই না? অবশ্যই রোগীর পথ্যের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে, পথ্য নির্বাচন কিভাবে পরিবেশন করতে হবে। তারপরে ঔষধ সেবনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। রোগীর পোশাক পরিচ্ছদের ব্যাপারেও কিন্তু আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আর নিয়মিত দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। ঠিক আছে? এরপরে আসছে যে আমরা আসলে রোগীকে সেবা যত্ন সবকিছুই করলাম, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রোগীর মানসিক যত্ন। শারীরিক যত্ন যেমন আমরা নিব, ঠিক পাশাপাশি আমাদেরকে রোগীকে কি করতে হবে, মানসিক যত্নটা নিতে হবে। তাকে কোনোভাবে মানসিকভাবে যাতে ভেঙে না পড়ে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ মনোবলটা যদি দৃঢ় থাকে, যে কোনো রোগ খুব দ্রুতই আরোগ্য লাভ হয় রোগ থেকে, তাই না? আমাদেরকে কি করতে হবে, অসুস্থতার সময় রোগীকে অবশ্যই তার মনোবলটা যেন শক্ত থাকে, ঠিক থাকে, দৃঢ় থাকে, সে ব্যাপারে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, তাই না? যে শারীরিক যত্নের মতো রোগীর মানসিক যত্ন তাকে কি করতে পারে, দ্রুত আরোগ্য লাভের সহায়তা করে। রোগীর মন ভালো রাখার জন্য সেবা যত্নের ব্যাপারে বিশেষভাবে কি করতে হবে, সচেতন থাকতে হবে। তার সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার প্রতি কখনো বিরক্তি প্রকাশ করা যাবে না। ধৈর্য ও সহানুভূতির সাথে কি করতে হবে, রোগীর সব কষ্ট জেনে তার সেবা শুশ্রূষা করতে হবে। তার কোনো কথায়, কোনো আচরণে কখনোই বিরক্তি প্রকাশ করা যাবে না। তাকে তার মনটা যেন নষ্ট হয়ে না যায়, মনটা যেন খারাপ হয়ে না যায়, সে যেন নিজেকে অসহায় না ভাবে, সেদিকে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে। তার সাথে তাকে কখনোই কিন্তু একা রাখা ঠিক নয়। তার পাশে কথা বলার জন্য সবসময় কাউকে না কাউকে রাখতে হবে। তার মন ভালো রাখার জন্য তার শখ অনুযায়ী কি করতে হবে, বিনোদনের ব্যবস্থা করতে হবে। খোলা জানালা দিয়ে যাতে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, প্রয়োজনে কি করতে হবে, ফুল কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, মনটাকে অনেক প্রফুল্ল রাখে, তাই না? সেই জন্য করে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে ফুলের ব্যবস্থা করতে হবে। হয়তো ঘরে আমরা যদি কিছু তাজা ফুল রাখি তাহলে দেখা যাবে যে তাদের মনটা অনেকটা ভালো হচ্ছে, ফুলের গন্ধে, ফুলের রঙে তাদের মনটা ভালো হচ্ছে, এবং তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের শখ অনুযায়ী যদি বিনোদনের ব্যবস্থা করা হয় সেটাও তাদের মনকে কি করবে, আনন্দ দিবে। আর প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই প্রাকৃতিক দৃশ্যের ব্যবস্থা করতে হবে, কারণ এতেও দেখা যায় যে তার মনটা ভালো থাকে। অর্থাৎ তার ঘর নিয়মিত যদি ফুল দিয়ে সাজানো হয় তাহলে তার মনে কি আসবে, প্রশান্তি আসবে। গুরুতর অসুস্থতায় তাকে কি করতে হবে, সাহস যোগাতে হবে, যাতে তার মনোবলটা অটুট থাকতে হবে। কখনই তার অসুস্থতা নিয়ে, তার রোগ নিয়ে তাকে কটু কথা বা দুর্বলতা বা ভীতি দেখানো, এইসব কিন্তু কখনোই করা যাবে না। রোগীর মানসিক যত্নের ব্যাপারে কি করতে হবে, সবাইকে মনোযোগী হতে হবে। অর্থাৎ পরিবারে যারা আছে তাদের সবাইকে কি করতে হবে, যে রোগীর এই ব্যাপারে, তার মানসিকতার ব্যাপারে কিন্তু কি করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে তার সঙ্গে আমরা কি ধরনের আচরণ করব, তাকে তার তথ্য থেকে শুরু করে তার সবকিছু তার মনের মতো হচ্ছে কিনা, সে যেন নিজেকে অসহায় না ভাবে, সে যেন ভাবে যে তাকে সবাই একটা গুরুত্ব সহকারে তাকে দেখতে হবে, এটা যেন সে বুঝতে পারে, রোগী যেন বুঝতে পারে। তাহলে কিন্তু দেখা যাবে যে তাড়াতাড়ি কিন্তু আরোগ্য লাভ করছে। ঠিক আছে? তো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে
রোগীকে শারীরিক যত্নের পাশাপাশি তার মানসিক যত্নটাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। শুধু আমরা পথ্য নির্বাচন করলাম, পরিবেশন করলাম, খাওয়াইলাম, তারপরে আমরা ঔষধ খাওয়াইলাম, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করলাম, কিন্তু তাকে আমরা তার সঙ্গে আমরা তাকে সঙ্গ দিচ্ছি না, তাকে আমরা একা একা রাখছি, এসব করলে কিন্তু দেখা যায় যে রোগীর মন অনেকটা কি হয়ে যায়, ভেঙে যায়। ঠিক আছে? তো তোমাদের পাঠটা আজকে কেমন লাগলো বাবা, আমরা একটু কথা বলি। আচ্ছা, আমার সঙ্গে একটু কথা বলো। রিপ্তি, অর্পি। জি ম্যাম বলেন। মার্জিয়া, তোমাদের ক্লাসটা কেমন লাগলো আজকে? তোমরা কি বুঝতে ম্যাম পেরেছো? ভালো। বুঝতে পেরেছো? বুঝতে পারছি, অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে? তোমরা প্রশ্ন করবে কোনো বিষয়ে যদি সমস্যা হয়। আর যে পাঠটা আজকে পড়া হলো এই পাঠটা তোমরা কিন্তু বাসায় আরেকটু মনোযোগ সহকারে পড়বে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা সবাই লিভ করতে পারো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আপনি ক্লাস নিলেন, কৃষি ম্যাডাম ক্লাস নিচ্ছেন।